আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। আজকে যে বিষয় নিয়ে আজকে আলোচনা করব, গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম নবম অধ্যায়ের চিত্রকেন্দ্রিক কিছু বিষয়। আর আজকে আমি সামগ্রিক বিষয়গুলো নিয়ে আলোচনা শুরু করব। যদি আমরা আজকে শেষ করতে পারি ওয়েল ডান, না হয় পরবর্তী ক্লাসে আমরা এই অধ্যায়ের উপর নিব। আরেকটু বিষয় আমাদের জানা জরুরি যে বোর্ড পরীক্ষার জন্য আমাদের অষ্টম এবং নবম অধ্যায় থেকে কোন অধ্যায় আমাদের বেশি গুরুত্বপূর্ণ। প্রথমত বলবো অষ্টম অধ্যায় তোমাদের খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে প্রশ্ন হতে পারে। দ্বিতীয়ত বলবো নবম এবং দশম, সরি, অষ্টম এবং নবম এই দুটি অধ্যায় মিলে তোমাদের সমন্বিত প্রশ্ন হতে পারে। তৃতীয়ত বলবো যে নবম অধ্যায় থেকে তোমাদের যদি প্রশ্ন হয়, ম্যাক্সিমাম সম্ভাবনা যে এই বছর তোমাদের চোখের যে ত্রুটি সংক্রান্ত যে অঙ্ক রয়েছে এই অঙ্ক নাও আসতে পারে, তোমাদের প্রতিসরাঙ্ক কেন্দ্রিক অঙ্ক আসতে পারে। তো আমরা আজকে চেষ্টা করব 3 থেকে 4টি সৃজনশীল তোমাদের বই থেকেই, অর্থাৎ আমরা তোমাদের যেটা কিনতে সাজেস্ট করেছি পাঞ্জেরি সাপ্লিমেন্ট, সেখান থেকে বোর্ড প্রশ্নগুলো কিছু আমরা এখানে চেষ্টা করব ডিটেলস বোঝানোর জন্য। অঙ্কগুলো আমরা তেমন করব না, শুধু বুঝিয়ে দেব চেষ্টা করব। আর সবাই অবশ্যই মনোযোগ দিবে, আশা করি অনেক বেশি উপকৃত হবে আজকের এই ক্লাসে। তা আমরা শুরু করতে যাচ্ছি। প্রথমে আমরা উদ্দীপকটা এঁকে নেই বোর্ডে। এক নং চিত্র আমরা লিখে নিই এখানে, এক নং চিত্র। আরো একটা বিষয় আছে আমাদের, লিখে নিই। এই হলো আমাদের উদ্দীপক। আমরা একটু ডিটেলস বিষয় নিয়ে আলোচনা করি। ডিটেলস বিষয় নিয়ে আলোচনা করি আগে উদ্দীপকটা আমরা দেখি আসলে এখানে কি হচ্ছে। এখানে এর 2 নং চিত্র, এই জায়গায় 1 নং চিত্র যখন আমরা লিখছি, একটা বিষয় আমাদের কাছে কিন্তু খুবই স্পষ্ট যে যে মাধ্যম থেকে আলোকরশ্মি যাবে শুরু হবে অপর মাধ্যমে যখন যাবে, যদি দেখে যে যাচ্ছে বড় কোণে আসতেছে ক্ষুদ্র কোণে, তার মানে কি সংকুচিত হয়ে আসছে। অর্থাৎ অবশ্যই আমরা জানি হালকা মাধ্যম ঘন মাধ্যম থেকে যদি হালকা মাধ্যমে যায় অবিলম্ব থেকে দূরে সরে যায়। আমরা যে একটু এটা জানার জন্য আমরা এখানে দেখানোর চেষ্টা করি। ধরলাম এটা ঘন মাধ্যম, তো এখানে যদি এভাবে এটা বাড়তে থাকে, এটা কি কমতে থাকে, তার মানে কি এরা বাড়তেছে, এটাও বাড়তেছে, এটাও বাড়তেছে, তার মানে এটা চেয়ে এটা বড় হবে। তো যেহেতু এখানে দেখা যায় আপতন কোনটা বড় বা প্রতিসরণ কোনটা ছোট, তার মানে হলো এটা অবশ্যই হালকা মাধ্যম, এটা কি ঘন মাধ্যম। আমরা উদ্দীপক থেকে চিহ্নিত করে নিলাম কোনটা ঘন কোনটা হালকা। আচ্ছা, গেল। এরপরে এটা আমাদের কি দর্পণ না লেন্স? অবশ্যই লেন্স, সেটা হলো উত্তল লেন্স। আমরা দেখতে পারতেছি, সরি, অবতল লেন্স। এটা হলো অবতল লেন্স, এটা হলো অবতল দর্পণ, যেহেতু বাইরে পাড়া লাগানো আছে, এটা অবতল দর্পণ। আর এটা হলো লেন্স, যেহেতু আমরা জানি দুইটা একটা গোলকের ক্ষুদ্র ক্ষুদ্র অংশগুলোকে আমরা যদি একত্রিত করতে চাই, অর্থাৎ এই দুইটাকে আমরা কেটে নিয়ে করতেছে মিলাই, তাহলে এভাবে মিলাইলে হয় উত্তল লেন্স। আর যদি এটাকে উল্টা বা মিলানো হয়, এটা হলো কি অবতল লেন্স। তো তাই এটা হলো অবতল লেন্স। তো আমরা এখন এখান থেকে কি প্রশ্ন চেয়েছে সেটা আমরা এখানে লেখার চেষ্টা করব, দেন আমরা অঙ্কগুলা বোঝার চেষ্টা করব। আগে আমরা উদ্দীপকটা বুঝে নিলাম। এখানে প্রথম প্রশ্ন হলো যে এই জায়গায়, অর্থাৎ যদি এটা হালকা মাধ্যম হয়, যদি আমরা ধরি এটা এই মাধ্যম, হালকা মাধ্যম বলতে পারি বায়ু মাধ্যম বলে নিই।
আর এটা ধরলাম পানি মাধ্যম। তাহলে এই পানি মাধ্যমে আলোর বেগ কত? তাহলে আমাদের এই প্রশ্নটা যে পানি মাধ্যমে আলোর বেগ কত। আচ্ছা, যদি এটা এই উদ্দীপক থেকে প্রশ্ন এটা হয়, চিত্র 1 থেকে ধরে নিলাম, এখানে আমি ব্রেকেট লিখে দিই, চিত্র নং 1 হতে আমাদের এটা দিতে হবে। তো পানি মাধ্যমে আলো বেগ, এখানে আলো বেগ বের করতে হবে। এখন আমাদের জানতে হবে সূত্রটা আসলে কি ছিল এখানে। অর্থাৎ আমরা বলছিলাম যে তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসলে প্রতিসরাঙ্কের অঙ্ক খুবই গুরুত্বপূর্ণ। এই জন্য আমরা মূলত এমন একটি প্রশ্ন নিয়েছি যে প্রশ্ন থেকে আমরা চোখের কিছু বিষয় আসবে, আবার অথবা যে চিত্র আসবে, এখানেও চিত্র আছে, এই বিষয়গুলো আমরা নিয়ে আসতে পারি যেন আমাদের সামগ্রিকভাবে অধ্যায়টা সুন্দরভাবে হয়। তো প্রথমে আমরা যাই এখানে, যে এই ক্ষেত্রে যেহেতু এখান থেকে বস্তু আসছে, লক্ষ্য বস্তু এখান থেকে আসছে, এবং এটা আপতিত রশ্মি, এটা হলো প্রতিসরিত রশ্মি, আপতন কোণ, প্রতিসরণ কোণ। হালকা মাধ্যম আমরা বলছি যে বায়ু মাধ্যম। তো বায়ু মাধ্যম যেহেতু আমরা জানি আলোর বেগ নির্দিষ্ট রয়েছে 3 × 10⁸। তো পানি মাধ্যমে আমরা বের করতে পারি, কারণ এই ক্ষেত্রে আমরা সূত্র কি জানি। আমরা যে এখানে অঙ্কটা করতে যাই, এই ক্ষেত্রে আমাদের সূত্র হলো, যদি এটা এ মাধ্যম হয়, এটা যদি বি মাধ্যম হয়, তাহলে এ ইটা বি ইকুয়াল, আমরা জানি যে সাইন আই বাই সাইন আর। আর এখানে যে এ মাধ্যম আছে উপরে, এটা হবে আলোর বেগ, উপরে হবে সি এ, নিচে হবে সি বি। তাহলে আমরা কিন্তু অঙ্কটা ইজিলি করতে পারি। সূত্রটা আমাদের ডিফাইন করা হলো সবচেয়ে জরুরি, অর্থাৎ তারপর তো ক্যালকুলেশন তোমরা করতে পারবে সহজভাবেই। তো এখান থেকে আমি বের করবো সিবি, এই সিবিটা আমাকে বের করতে হবে, যেহেতু বলছে পানি মাধ্যমে আলোর বেগ কত, অবশ্যই সিবি। তাহলে আমরা সিবি এখানে ক্যালকুলেশন করে নিতে চাই, আমাদের আই আছে, আরও আছে, সি এ তো আমরা জানি মুখস্থ মান 3 × 10⁸, সেটা দিয়ে আমরা করতে পারি যে সিবি ইকুয়াল, যে আমরা করতে চাই, তাহলে সিবি ইকুয়াল আসে অবশ্যই সি এ, সি এ উপরে যাবে এবং উপরে হবে সাইন আর, আর নিচে যাবে সাইন আই। আমি আরেকটু যদি সহজ করে দিতে চাই, এখান থেকে তোমরা সরাসরি লিখতে অনেকে ভুল করে থাকো, তো আমরা আরো গুণ করি এই দুইটা থেকে, যে সি বি গুণ সাইন আই ইকুয়াল সি এ সাইন আর। এখন এখান থেকে আমরা অবশ্যই এই জায়গায় দিতে পারি ইজিলি ভাবে, যে সি বি তাহলে কি হবে, সাইন আই নিচে যাবে। এখন মান বসালে যেটা হয়, এটা আমাদের মূলত এই পানি মাধ্যমে আলো বেগ কত আমরা বের করতে পারবো। আমার মনে হয় তোমরা এই বিষয়টা খুব সুন্দরভাবে বুঝতে পারছো আশা করি। তো আমরা এই প্রশ্নটা শেষ করলাম, তোমরা বাকিটা নিজেরা ক্যালকুলেশন করে শেষ করে নিবে। আর হ্যাঁ, তোমাদের সুবিধার জন্য আমি বলে দিচ্ছি, এই প্রশ্নটা হলো তোমাদের সাপ্লিমেন্টারি যে চট্টগ্রাম বোর্ড 2020 সালের প্রশ্ন। এবার আমরা পরবর্তী প্রশ্নে যাই। এখানে আমরা যে এই যে এখানে একটা চিত্র দেখতে পারতেছি, সেটা হলো অবতল লেন্স, আর এটা হলো অবতল দর্পণ। দুইটা কিন্তু দুই বিষয়। অবতল লেন্সে প্রতিসরিত হবে, আর অবতল দর্পণে কি হবে, অবশ্যই সেটা প্রতিফলিত হবে। যদি আমরা বলতে চাই যে চিত্র আছে যেটা, যে আমরা বলি যে 2 নং চিত্রে, 2 নং চিত্রে অবতল লেন্সে, যে আমি ডিফাইন করেও দেই, অবতল লেন্সের ওএ বস্তু, আমরা এখানে লিখি, আমরা আরো একটি প্রশ্ন লেখার চেষ্টা করতেছি, বোঝানোর চেষ্টা করতেছি। 2 নম্বর দিয়ে আমরা এখানে লেন্সের অবতল, 2 নং চিত্রে অবতল, আগে দর্পণটা করি দেন লেন্সটা করার চেষ্টা করি। অবতল লেন্সের, দুইটা প্রশ্ন লিখি, অবতল লেন্সের বিম্ব কেমন হবে, চিত্র সহ দেখাও। এটা একটা প্রশ্ন হতে পারে। আবার আমরা আরেকটা প্রশ্ন লিখতে চাই এখানে 3 নম্বরে,
যে 2 নং চিত্রে 2 নং চিত্রে অবতল দর্পণে বিম্ব কেমন হবে? বিম্ব কেমন হবে? চিত্র সহ দেখাও। এখানে যে বিষয়টা আমি বলতে চাই যে আমরা প্রথমে এটা আলোচনা করার চেষ্টা করি 3 নাম্বার প্রশ্নটা, যে অবতল দর্পণে বিম্ব কেমন হবে। আমরা তোমাদের গত ক্লাসে আলোচনা করেছি যে যদি বস্তু সি ও এফ এর মাঝখানে থাকে, অবশ্যই সেই বিম্বটি মিলিত হয় একটু বাইরে এসে, অর্থাৎ সি থেকে অসীমের মাঝখানে কোন একটা বিন্দুতে এসে তারা মিলিত হয়। যেহেতু কাছে ছিল দূরে মিলিত হয়েছে, সুতরাং এটার বিম্বের প্রকৃতি হবে, যেহেতু নিচে হয়েছে বাস্তব উল্টো হবে, আর যেহেতু কাছে এবং দূরে হয়েছে জন্য হবে বিবর্ধিত বড় হবে, আর অবস্থানটা হবে অবশ্যই সি এবং অসীম এর মাঝখানে। আমরা চিত্রটা আঁকতে চাই ওইখানে এঁকে দিই, এইখানে এঁকে দিই যেখানে উদ্দীপকটি রয়েছে, এই জায়গায় আমরা এঁকে দিই। এভাবে গেল অবশ্যই সে প্রধান ফোকাস দিয়ে সে যাবে, তোমরা অবশ্যই স্কেল ব্যবহার করবে। আর এখান থেকে যখন আর এখানে যাবে, আমরা একটু বড় করে দিই, এখানে যাচ্ছে আবার সে ফেরত আসতেছে এই বক্রতা কেন্দ্র দিয়ে, এখানে এসে মিলিত হলো। এই যে লম্ব আমি আঁকলাম সেটা হলো বি আই বিম্ব, অর্থাৎ ও এই লক্ষ্যবস্তু আর বি আই হলো বিম্ব, আমরা জেনে গেলাম। এখান থেকে তো আমরা লিখতে পারি যে অবস্থান কোথায়, বিম্বটির অবস্থান অবশ্যই সি অসীম ও বক্রতার কেন্দ্রের মাঝে আকৃতি হলো বিবর্ধিত, প্রকৃতি হলো বাস্তব। এখানে ওয়ে হলো লক্ষ্যবস্তু, বি আই হলো বিম্ব। আমার মনে হয় এই উদ্দীপকটা প্রশ্নটি যে আমরা করলাম উদ্দীপক থেকে ইজিলি তোমরা বুঝতে পারছো। এরপর আমরা সেই 2 নাম্বার দ্বিতীয়টা করতে চাই, সেটা হলো অবতল লেন্স। আচ্ছা, এই অবতল লেন্স যখন আমরা করবো, বস্তু আছে অবশ্যই অনেক দূরে, আমাদের লেন্সের ক্ষেত্রে এর জন্য একটা বক্রতা কেন্দ্র থাকে, এর জন্য একটা বক্রতা কেন্দ্র থাকে। যদি এখানে এফ হয় তাহলে অবশ্যই দ্বিগুণ দূরত্ব থাকে সে। তো যেহেতু আমরা জানি এই অবতল লেন্সের ক্ষেত্রে ঘটনা ঘটেই একটা, অর্থাৎ ঘটনা আছেই একটা, সেটা যেভাবে হোক আমরা আঁকতে পারি ইজিলি ভাবে। যে আমরা যে এভাবে আঁকি যে বস্তু যায় প্রথমত সমতলে, অবশ্যই এখান দিয়ে এভাবে যাবে, কিন্তু সে এভাবে যাবে বলতে কোনো বিন্দু থেকে আসছে বলে মনে হয়, অর্থাৎ এফ থেকে সে আসছে বলে মনে হয়, এই জন্য আমরা এভাবে আঁকছি, ডট দিলাম। আরেকটা আমরা আলোক কেন্দ্র বরাবর দিয়ে সে যায়, তুমি রেখো ধরি বা সি যাই ধরি না কেন, এখান থেকে আমরা নিতে চাই, নিলাম। এখান থেকে সে যাবে, পিছনে বাড়ালে তাহলে অবশ্যই এই জায়গায় একটা ছেদবিন্দু পাওয়া যায়। ছেদবিন্দু যদি আমরা লম্ব আঁকি তাহলে সেটা হলো বি আই বিম্ব। এর অর্থ হলো যে লক্ষ্যবস্তু যেই পাশে রয়েছে তার বিম্বের অবস্থান সেই পাশেই হয়, এবং লক্ষ্যবস্তু ছিল একটু দূরে, সেটা কাছে এসে মিলিত হয়েছে, জন্য বলা হয় আকৃতি হবে ছোট। যেহেতু একই তলে হয়েছে এজন্য বলা হয় অবাস্তব এবং সোজা। হ্যাঁ, আমরা আশা করি এই বিষয় তোমরা বুঝতে পারছো। এখন যে বিষয়টা আমি আলোচনা করব, এই যে 3টি ঘটনা এখানে নিলাম আমরা, প্রথম নিলাম প্রতিসরাঙ্ক, তারপর নিলাম প্রতিফলন, তারপর আবার প্রতিসরণের বিষয় নিয়ে আমরা একটা লেন্স নিয়ে কাজ করেছি। তো এই জায়গায় যে যখন আমরা লেন্স নিলাম তখন আমাদের আরো একটা বিষয় এসে পড়ে যে এই লেন্সটা আমরা কোন ক্ষেত্রে ব্যবহার করতে পারি। আমরা তো চোখে যারা কম দেখি বা বেশি দেখে বলতে বোঝাচ্ছি যে কাছে দেখি না দূরে দেখতেছি, আবার কাছে দেখি দূরে দেখি না, 2 ধরনের সমস্যা। আবার কেউ আছে কাছেও দেখে দূরেও দেখে, কিন্তু সব আবজা আবজা।
মানে একটু একটু দেখে, অর্থাৎ তার চোখে সমস্যা রয়েছে। তো এই সমস্যা সমাধানের জন্য কিন্তু আমরা এই দর্পণ ইউজ করি না। এই সমস্যা সমাধানের জন্য আমরা অবশ্যই লেন্স ইউজ করি, লেন্স ব্যবহার করে থাকি। কিন্তু আমরা জানি লেন্স হলো দুই ধরনের হয়ে থাকে, একটা হলো উত্তল লেন্স আর একটা হলো অবতল লেন্স। এই উত্তল লেন্স এবং অবতল লেন্সের মধ্যে কোনটি আমরা কোন জায়গায় ব্যবহার করতে পারবো সেটা আমাদের জানার বিষয়। তো আমাদের এক বাক্যে এটা মনে রাখতে হবে প্রথমে যে অবতল লেন্স আমরা সবসময় ব্যবহার করব হ্রস্ব দৃষ্টি ক্ষেত্রে। সবসময় আমরা ব্যবহার করব অবতল লেন্স হ্রস্ব দৃষ্টি ক্ষেত্রে, এটা আমাদের গুরুত্ব সহকারী মনে রাখতে হবে অবশ্যই। এখন আমাদের জানতে হবে যে আসলে এখানে ঘটনাটা কি ঘটে। তোমাকে যদি প্রশ্ন করা হয় যে এই দুইটি চিত্রের মধ্যে কোনটি আমরা সহায়ক লেন্স হিসেবে ব্যবহার করতে পারি এবং কোন ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করে থাকি, তো এটা হলো অবতল লেন্স। আমরা জানি যে অবতল লেন্স আমরা অবশ্যই ব্যবহার করি হ্রস্ব দৃষ্টি দূর করতে। এখন তোমাকে জানতে হবে হ্রস্ব দৃষ্টি কি আসলে। হ্রস্ব দৃষ্টি হলো যে যখন কোনো ব্যক্তি কাছের জিনিস দেখে কিন্তু দূরের জিনিস দেখে না। তো একটা বিষয় তোমাকে এখানে একটু ব্রেন খাটাইতে হবে। আমি যে কাছে দেখি দূরে দেখি না, তাহলে আমার ক্ষেত্রে চোখে হচ্ছেটা কি? কাছে দেখি তার মানে আমার ফোকাস দূরত্ব কাছে ঠিক আছে, বাট দূরে বাড়তেছে না, তার মানে কি আমার ফোকাস দূরত্বটা কমে গেছে, এটা বাড়াইতে হবে। তাহলে আমি দূরের বস্তু দেখবো। এই ফোকাস দূরত্ব বাড়াতে হলে আমাকে এই অবশ্যই কি করতে হবে, অবতল লেন্সটা ব্যবহার করতে হবে। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছ। তো আমরা এই উদ্দীপকটা শেষ করতে চাই। আমরা আরো একটি প্রশ্ন নিয়ে আলোচনা করতে চাই, তার আগে এটা মুছে নিই, দেন আমি আলোচনায় যাবো ইনশাআল্লাহ। এগুলো আমাদের উদ্দীপক। তো এখানে প্রশ্নটি আমাদের হবে, আমরা একটা লিখি এখানে, তোমাদের সুবিধার জন্য বলতেছি। তোমাদের এই প্রশ্নটি হলো যশোর বোর্ড 2020, যশোর বোর্ড 2020 এর প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করছি। লক্ষ্য করো, আমরা এখানে বের করতে চাই বিম্বের দৈর্ঘ্য। আমরা কিন্তু অষ্টম অধ্যায়েও এই বিষয় নিয়ে আলোচনা করেছি। বিবর্ধন শব্দটা আমরা এখানে পেয়েছিলাম প্রথমে, দেন আমাদের এই অধ্যায়ে আসছে। তো এখানে আমরা যে বিম্বের দৈর্ঘ্য বের করতে চাই, আমাদের কিছু বিষয় লক্ষ্য করতে হবে। বিম্বের এখানে দিয়ে দেওয়া আছে লক্ষ্য বস্তু দৈর্ঘ্য, বিম্বের দৈর্ঘ্য কিন্তু আমাদের বের করতে হবে। তার মানে আমরা কিন্তু একটা বিষয় স্পষ্ট এখানে, যে আমরা জানি বিবর্ধন এম ইকুয়াল দুইটি সূত্র রয়েছে, এক হচ্ছে এল প্রাইম বাই এল, আর একটা সূত্র রয়েছে এম ইকুয়াল মাইনাস ভি বাই ইউ। তো আমরা কিন্তু এখানে এই জায়গায় এই যে এম ইকুয়াল মাইনাস ভি বাই ইউ, এটা কিন্তু বিম্বের দূরত্ব আর ইউ হলো লক্ষ্যবস্তু দূরত্ব। বাট এখানে হলো লক্ষ্যবস্তু দৈর্ঘ্য আর হলো বিম্বের দৈর্ঘ্য। আমাকে এটাই কিন্তু বের করতে হবে। তো লক্ষ্য করো, আমাদের এই উপাদানগুলোই এম এল, এল তো আছে এখানে, তার মানে এই এম আমাদের বের করতে হবে এই জায়গা থেকে।
এই জায়গায় সবকিছু এখানে আছে কিনা আমাকে আগে ফাইন্ড আউট করতে হবে, না হয় আরো পিছনে আমাকে ব্যাক করতে হবে। ভি মানে বিম্বের দূরত্ব, ইউ মানে কি লক্ষ্যবস্তু দূরত্ব। আচ্ছা, এখানে দেখি আমাদের কি আছে আসলে। আমরা দেখতে পাচ্ছি এই জায়গায় যে এই মেরু থেকে প্রধান ফোকাস পর্যন্ত একটা দূরত্ব রয়েছে। তো ইউ তো নাই, সরাসরি সরাসরি আমরা বের করে নিই। তাহলে এই জায়গায় C1 এবং F আমরা দেখতে পাচ্ছি এইখান থেকে যে ব্যবধান রয়েছে এখান থেকে এখানে, যদি মাঝখানে যদি বলেও দেয় বা না বলেও দেয়, যদি এরকম দেওয়া থাকে আমরা ধরে নিব অবশ্যই এই মাঝখানে যে জায়গাটা রয়েছে এই C1F এর অর্ধেক। যদি পুরোটা হয় 10 তাহলে এটাও তো অবশ্যই 10 হবে, অর্ধেক তাহলে এখানে 5। তার মানে এই জায়গা থেকে এই জায়গায় দূরত্ব হলো 15 সেন্টিমিটার। আমার মনে হয় তোমরা এটা বুঝতে পেরেছ। 15 সেন্টিমিটার আমরা বের করে নিলাম ইজিলি ভাবে। তো আমরা পাইলাম এটা লক্ষ্যবস্তু দূরত্ব, ইউ পাইলাম মাত্র এখানে। আমি এখানে দেখি কি কি পেয়ে গেলাম। ইউ পেলাম কত, 15 সেন্টিমিটার। দেন আমি পাবো আবার পাইছি যে এফ মানে ফোকাস দূরত্ব কত, 10 সেন্টিমিটার। তো এখান থেকে আমাকে ভি তো বের করতে হবে, কারণ ভি তো এখানে নাই, এই জায়গায় ছিল না, তাহলে যে ভি বের করতে হবে। আচ্ছা, ইউ তো আছেই। তো আমি যখন এই সমীকরণ এই সবগুলো মান নিয়ে একটা করবো, যেমন আমরা জানি এখানে 1/v প্লাস 1/u ইকুয়াল 1/f। তো আমি এখানে ইউ এর মান বসাতে চাই, এফ এর মান বসাতে চাই, তাহলে ভি পাবো না? অবশ্যই ভি একটা মান পাবো। এখন ভি এর মান যখন বসাবো এখানে এই জায়গায় যে মানটা আসুক, আমরা এখানে যখন পরবর্তী সূত্রে এখানে যে মানটা পাবো অবশ্যই আমরা লিখবো এখানে যে এম ইকুয়াল মাইনাস ভি বাই ইউ, একটা মান পাবো। অবশ্যই দেখা যায় এটা পজিটিভ মান আসে, এটা মাইনাসের মান আসতে পারে, কিন্তু এখানে একটা বিষয়, এই মাইনাস কি আসলে কমে গেছে? না, এই মাইনাস ডিফাইন করে তোমাকে যেটা বাস এটা কি উল্টা না সোজা এটা ডিফাইন করে। এই মাইনাস কিন্তু এরকম নয় যে কমে যাচ্ছে, যেমন তুমি যখন গ্রাফ এঁকে থাকো যে এখানে 0, এখানে -1, এখানে -2, এখানে 1, এটা বেশি এটা কম এটা নিউট্রাল, এরকম কোনো বিষয় এখানে নয়। তো এখানে তুমি যখন এই জায়গায় মান বসাতে চাইবা তখন অবশ্যই এখানে এই এম এ মান শুধু মান বিবেচনা করতে হবে। অর্থাৎ তুমি এখানে লিখে নিতে পারো যে শুধু মান বিবেচনায়, মান বিবেচনা লিখে এম ইকুয়াল তুমি ভি বাই ইউ এবার ফরমান দিতে পারো। কারণ তুমি মাইনাস এখানে দরকার নেই, কারণ এই জায়গাতে আমি বিবর্ধন বিম্বের দৈর্ঘ্য বের করবো, দৈর্ঘ্য কখনো মাইনাস হয় না, তো সেক্ষেত্রে আমাদের মাইনাস কোনো প্রয়োজন নেই। যে মানটা তুমি এখানে পাবে এই মানটা তুমি পরে এই জায়গায় তুমি যদি বসাও তাহলে তোমার কাঙ্ক্ষিত রেজাল্ট এসে পড়বে বিম্বের দৈর্ঘ্য। আমার মনে হয় তোমাকে ধারাবাহিকভাবে এটা বোঝাতে পেরেছি। তো এই ধরনের প্রশ্ন আমাদের আসতে পারে খুব বেশি। তো আমরা এখান থেকে জানলাম। এরপর আমরা আরো একটি প্রশ্ন চেষ্টা করব এই উদ্দীপক থেকেই। প্রশ্নটা হলো বস্তু কোথায় থাকলে, এক কথায় একটু ভালো করে মনে রাখো, বস্তু কোথায় থাকলে মানে কোন জায়গায় বস্তুর যদি আমি অবস্থান করি রাখি তাহলে বিম্বটা হবে অবাস্তব সোজা হতে পারে, আবার বাস্তব এবং কি উল্টো হতে পারে। খেয়াল করে দেখো, আমরা অষ্টম অধ্যায়ে পড়েছি, এই নবম অধ্যায়ে পড়েছি, একটা মাত্র বিন্দু রয়েছে যেখানে বস্তু থাকলে অবশ্যই সেটা কি হয়, দুই পাশেই হয়। সেটা কোথায়? আমি শুধু তোমাদের ইন্ডিকেট করে দিচ্ছি, এইভাবেই তোমাদের প্রশ্নগুলো আসে পরীক্ষায়। বস্তু কোথায় থাকলে বিম্ব বাস্তব উল্টা হবে, বস্তু কোথায় থাকলে বিম্ব অত্যন্ত বিবর্ধিত হবে, বস্তু কোথায় থাকলে বিম্বটা অত্যন্ত ছোট হবে। এভাবে তোমাকে
কনফিউজ করার চেষ্টা করা হয় এবং এটা এভাবেই তোমাকে প্রশ্ন করা হয়। তো তোমাকে যদি তোমার 6টি চিত্র এবং একটি অর্থাৎ মোট 7টি চিত্র যদি তুমি ভালোভাবে তোমার দখল থাকে, আশা করি তুমি কয়েক ন্যানো সেকেন্ডের মধ্যে তুমি এই উত্তরগুলো দিতে সক্ষম হবে। এখানে বস্তু কোথায় থাকলে বিম্ব অবাস্তব সোজা হবে কিংবা বাস্তব উল্টা হবে, মানে দুইটাই হবে, সেটা অবশ্যই যদি বস্তু প্রধান ফোকাস থাকে, প্রধান ফোকাসে থাকে। এখন নিজেরাই চিত্র এঁকে নিতে পারবে, নিজেরাই চিত্র আঁকবে অবশ্যই, এটা আমি সামনে আগাবো না, নতুন প্রশ্ন তুলে দেবো, নিজেরাই চিত্র আঁকবে। আমি আরো একটি প্রশ্ন নিয়ে আলোচনা করার চেষ্টা করব। কি লেন্স? অবশ্যই উত্তল লেন্স। আমি যে এখানে একটি উদ্দীপক লিখলাম, এই উদ্দীপকটি অবশ্যই তোমাদের সাপ্লিমেন্টের কুমিল্লা বোর্ড 2019, কুমিল্লা বোর্ড 2019। এখন একটু লক্ষ্য করো, এটা হলো উত্তল লেন্স, প্রথম কথা। দ্বিতীয় কথা হলো এখানে প্রধান ফোকাস রয়েছে, বক্রতা কেন্দ্র রয়েছে, আর এই যে এখানে আলোক কেন্দ্র থেকে বক্রতা কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব দেওয়া আছে 20 সেন্টিমিটার। তোমাকে প্রশ্ন করা হয়েছে এই লেন্সটির ক্ষমতা কত। ক্ষমতা নির্ণয় করার আগে তোমাকে আরেকটা বিষয় ক্লিয়ার মানে ব্রেনে থাকতে হবে যে আমি এখানে ফোকাস দূরত্ব নিহিত করবই, বাট ফোকাস দূরত্ব কি প্লাস হবে না মাইনাস হবে, এটা মোস্ট ইম্পর্টেন্ট। অর্থাৎ প্লাস মাইনাস এই জায়গায় খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ তুমি প্লাসের অঙ্ক মাইনাস দিয়ে করলে অঙ্ক ভুল হয়ে যাবে, মাইনাস দিয়ে করলে প্লাসের অঙ্ক ভুল হয়ে যাবে। প্লাস মাইনাসই হলো এই জায়গায় মূল থিম। পি ইকুয়াল 1/f, যারা ক্লাস 10-এ পড়ো তোমরা অবশ্যই সবাই জানো, খাতায় করতে পারবে, বাট প্লাস কিংবা মাইনাস এটা হলো মূল গুরুত্বপূর্ণ এই জায়গায়। তো এখানে তুমি যখন অঙ্কটা করতে যাবে, ক্ষমতা পি ইকুয়াল 1/f, এই এফ এর মান কি প্লাস হবে না মাইনাস হবে, এটাই গুরুত্বপূর্ণ। আমরা গত ক্লাসে বলেছিলাম, আজকেও স্মরণ করে দিতে চাই, আমরা যখন অবতল দর্পণে করেছি, সে দর্পণের ক্ষেত্রে অবতল দর্পণে এফ ছিল প্লাস, অবতল দর্পণ সেটা ছিল দর্পণ প্লাস, যেটা অবতল দর্পণে যেহেতু 6 গণনা আমরা এখানে পড়েছি, তাহলে অবতল দর্পণের 6 গণনা ইকুয়াল উত্তল লেন্সের 6 গণনা। এখানে 6টা আছে, তার মানে এখানে যা যা হবে অবতল দর্পণে তা হয়েছিল। তো এখানে এফ যেহেতু প্লাস, অবশ্যই উত্তল লেন্স সেখানে কি হবে প্লাস হবে, মানে বোঝাতে পেরেছি। এখন আসো, এই এফ যদি প্লাস হয় বাট মানটা কত, এখানে যেহেতু বক্রতা কেন্দ্র রয়েছে 20 সেন্টিমিটার, যদি বক্রতা কেন্দ্র 20 সেন্টিমিটার থাকে তাহলে ফোকাস দূরত্ব অর্ধেক, তার মানে 10 সেন্টিমিটার হয়। এখন তুমি 1/10 করলে কত আসে, প্লাস 0.1।
তাই না? মনে হয় তোমরা বুঝতে পেরেছো। এরপর আমরা আসি, এই লেন্সের ব্যবহার কোন ক্ষেত্রে খুবই সহায়ক বলে তুমি মনে করো? তোমাদের বলেছিলাম যে এই অধ্যায় থেকে অন্তত তোমরা যখন এসএসসি পরীক্ষা দিবে তোমাদের আহ, তেমন এই চোখ কেন্দ্রিক প্রশ্ন নাও আসতে পারে। তথাপি আমরা আলোচনায় আমাদের যেহেতু এটা এসে গেছে আমাদের জানাটা খুব জরুরি, যেহেতু এমসিকিউ তে আসতে পারে। তো এই লেন্সের ব্যবহার কোন ক্ষেত্রে খুবই সহায়ক? একটু আগে আমরা আলোচনা করেছি অবতল লেন্স অবশ্যই ছিল, সেটা হ্রস্ব দৃষ্টি, এটা হবে তাহলে বিপরীত, অর্থাৎ দীর্ঘ দৃষ্টির জন্য এটা ব্যবহার করা হয়। এখন কেন ব্যবহার করব, কোন ক্ষেত্রে ব্যবহার করব, তাহলে আমরা লেন্সের বিষয়গুলো জানলে ইজিলি আমরা করতে পারবো। আমি শুধু তোমাদের মূল থিমগুলো বলে দিচ্ছি। তাহলে এটা আমরা কোন ক্ষেত্রে ব্যবহার করব? অবশ্যই দীর্ঘ দৃষ্টি। দীর্ঘ দৃষ্টি তাহলে আমাদের জানা দরকার। হ্রস্ব দৃষ্টি ছিল কাছে দেখি দূরে দেখি না, এটা অনেকে তোমরা গোলমাল পাকিয়ে ফেলো। তো আসলে হ্রস্ব দৃষ্টি আর দীর্ঘ দৃষ্টি মনে রাখ এভাবে, যে হ্রস্ব দৃষ্টি যেটা সেটা হলো হ্রস্ব মানে কাছের, নিকটের, তা নিকটে তুমি দেখো, দূরে দেখো না। আর দীর্ঘ দৃষ্টি মানে দূরে দেখো কাছে দেখো না। এটা মনে রাখলে তোমাদের এটা জটিল আসলে আশা করি সহজ হয়ে যাবে। তো আজকে আমি আর ক্লাস বাড়াতে চাচ্ছি না। আজকে যে বিষয়গুলো আলোচনা করলাম, তিনটা টপিকস নিয়ে, তিনটা সৃজনশীল তোমাদের গাইডের, যা তোমরা পরবর্তীতে সলিউশন করে থাকো। তো এই বিষয়গুলো নিয়ে চেষ্টা করেছি খুঁটিনাটি বিষয়গুলো আলোচনা করার জন্য। আমরা চেষ্টা করব আরো একটা ক্লাস বা দুইটা ক্লাস এই বিষয়ে নেওয়ার জন্য, কারণ এই 8 আর 9 খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে অষ্টম অধ্যায় থেকে তোমাদের প্রশ্ন এইবার পরীক্ষা আসার সম্ভাবনা প্রায় 90% বলতে পারো। আর নবম অধ্যায় থেকে যদি প্রশ্ন করা হয় তাহলে অবশ্যই সেটা আসতে পারে প্রতিসরাঙ্ক কেন্দ্রিক প্রশ্ন দিতে পারে। আর কি আছে, আর ক্ষমতা কেন্দ্রিক এই বিষয়গুলো দিতে পারে, অথবা চিত্র কেন্দ্রিক। তবে তোমাদের চিত্র কেন্দ্রিক প্রশ্ন খুবই দিতে পারে। আমরা যেই প্রশ্ন প্রথমে আলোচনা করলাম, এই ধরনের প্রশ্ন তোমাদের আসার সম্ভাবনা খুবই বেশি। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকো। পরবর্তী দিন আবার ইনশাল্লাহ দেখা হবে এর পরবর্তী ক্লাস নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।